আব্রাহাম তখন কেবল রুহিকে নিয়ে অডিটোরিয়ামের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। এরকম এক দৃশ্য দেখে দুজনেই বাকরুদ্ধ হয়ে পড়ে। আব্রাহাম দৌড়ে এগিয়ে যায় মুবিনের দিকে এবং রুহির মস্তিষ্কে এই ধাক্কা সামলাতে না পারে নিশ্চল হয়ে যায়। দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। রুমে উপস্থিত সকল শিক্ষার্থী নিজেদের শিক্ষার্থীর প্রতি সেই নৃশংসতার সাক্ষী হয়। দুই একজন গা গলিয়ে উক্ত জায়গায় বমি করে দেয়। সকল হোস্টেজের মনেই তখন প্রতিধ্বনি হচ্ছে একটাই কথা, এই রকম ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার থেকে মৃত্যুবরণ করা ঢের সহজ। আব্রাহাম মুবিনকে থামাতে গেলে তাদের হাতাহাতির মাঝে মুবিন আর একটা কোপ বসায় রুনা ফারহানার দেহে। তবে এবারে কোপটা রুনা ফারহানার গলার কাছটাই লাগে। মুহূর্তেই দেহটা ঝাঁকে তুলতে তুলতে সকলের সামনে নিশ্চুপ হয়ে যায়। সেই থেকে যে রুহি জ্ঞান হারিয়েছে, এখনো তার জ্ঞান ফেরেনি। অবশ্য আব্রাহাম কাউকে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করার আদেশ দেয়নি। হৃদয়বান দুর্বল মেয়েটার প্রতি এটা আব্রাহাম যেন কোনো দয়া করলো। আব্রাহাম মনে মনে শুধায়, তুমি ঘুমাও রুহি, এই তাণ্ডব লীলা স্বচক্ষে সহ্য করতে পারবে না তুমি। তোমার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না আজ। কলেজ এরিয়ার চারিদিকটা সম্পূর্ণভাবে সামরিক বাহিনী নিজেদের অধীনে নিয়ে এসেছে। এই এরিয়ার ধারে কাছেও কোনো সাধারণ মানুষ কিংবা সাংবাদিকদের আনাগোনার সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও হোস্টেসদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়ে কান্নার রোল জুড়ে বসেছে, তবে তাদের সামলানোর দায়িত্বটা দেওয়া হয়েছে পুলিশের কাঁধে। কিছু সংখ্যক পুলিশ যেখানে সান্ত্বনামূলক কথা দ্বারা তাদের শান্ত রেখে সাহস জোগানোর চেষ্টা করছে, সেখানে অন্য প্রান্তে কিছু সংখ্যক পুলিশ চামারের ন্যায় আচরণ করছে তাদের সঙ্গে। এরই মাঝে রয়েছে সাংবাদিকদের ভিড়, যারা সন্তানের প্রাণ আশঙ্কায় ভীত বাবা মার দিকে ক্যামেরা তাক ছুড়ে যাচ্ছে অদ্ভুত সব প্রশ্ন। আপনার কি মনে হয় ভেতরে আপনার সন্তান কি অবস্থায় আছে? আপনি কি নিজের সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়েছে? টিভি নিউজ চ্যানেলের দিকে স্থির একজোড়া দৃষ্টির মালিক তীব্র ঘৃণা মিশ্রিত স্বরে বলে ওঠে, কি অদ্ভুত কাণ্ড, জ্ঞানহীন প্রশ্ন। চৌধুরী নিবাসের প্রায় সকল সদস্যরা আশপাশে উপস্থিত। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা নিউজ দেখার পরে তরি রশিদ বাদে আর কেউই বাসা থেকে বের হয়নি। টিভির সামনে বসে থাকা সকলে পার্থ মুনতাসির চৌধুরীর বলা কথাটার গভীরতা উপলব্ধি করে। এই তো বেশি দিন না, ক্যালেন্ডারের পাতা উল্টে কেবল 6 মাস পিছিয়ে গেলেই এরকম একটা দিনের সাক্ষী হয়েছিল তারা, যখন তাদের ঘরের ছেলে এবং ছেলের সমতুল্য মেয়ে জামাই আতঙ্কবাদীদের কবজায় বন্দী ছিল। সেদিন চৌধুরী এবং রশিদ পরিবারের সকলে এদের মতো নিজেদের সন্তানকে অক্ষুণ্ণ অবস্থায় ফিরে পাওয়ার প্রার্থনায় মশগুল ছিল। আফজাল চৌধুরী মনে মনে মান্যত করেছিলেন যে ছেলে দুটোর জন্য সদকা হিসেবে মসজিদে এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করবে। তুর্য ও শোভন যেদিন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে, সেদিন আফজাল সাহেব নিজের মনের সুপ্ত মানত পূরণ করেছিলেন। লিভিং রুমের একপাশে একটা সোফায় বসে থাকা শোভন সবার অগোচরে নীরবে সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে ফিরে এসে দরজাটা ভেতর থেকে লক করে অতি গোপন এক স্থান হতে বের করে উচ্চপদস্থ একজন সম্মানিত ব্যক্তি হতে পাওয়া একটা চিঠি, যেখানে লেখা রয়েছে, শোভন মুহতাসিম চৌধুরী, আমি যখন এই চিঠি লিখছি তখন আপনি হাসপাতালে জীবন মরণের পাঞ্জা লড়ছেন। অফিসার শোভন, বিশ্বাস করুন, যখন আমাকে এই মিশনের দায়িত্ব অর্পণ করা হয় এবং আমি হস্টেজ লিস্টে আপনার নামটা দেখি, তখন আমি বাকহারা হয়ে পড়ি। এই তো কিছুদিন পূর্বেই তো আমাদের দেখা হলো। তরতাজা এক প্রাণকে আমি এমন এক কেস নিয়ে তদন্ত করতে দেখি, যেই কেসকে উপর মহল হতে অপ্রয়োজনীয় বলে বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছিল, কিন্তু আপনি সেদিন সেই আদেশের তোয়াক্কা করেননি। দুর্দম্য সাহস নিয়ে একাই কেসটার ছক কষতে শুরু করেন সকল অর্ডারের বিরুদ্ধে গিয়ে। আমার বিশ্বাস আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। নিজের পরিবারের জন্য আপনি সুস্থ হবেন। এই দেশের বুকে একজন শোভন মুহতাসিমের প্রয়োজন বলেই আপনি সুস্থ হবেন। এই চিঠিটা পড়ার জন্য হলেও আপনাকে সুস্থ হতে হবে। আপনি চিন্তা করবেন না, এই কেসটা আমি এখানেই ছেড়ে দেব না। এই কেসের সাথে জড়িত প্রতিটা কেঁচোকে তাড়া করব। তারা যেই গর্তেই গিয়ে লুকিয়ে থাকুক না কেন, আমি সেই গর্ত খুঁড়ব প্রয়োজনে। ইনশাআল্লাহ গর্ত হতে কেঁচো ও সাপ দুটোকেই বের করতে সক্ষম হতেই হবে। কারণ যেখান থেকে শোভনদের দায়িত্বের রীতি ঘটে, সেখান থেকেই দুর্জয়দের সেই দায়িত্বের ভার বইতে হয়। মে আওয়ার কান্ট্রি লিভ লং। ইতি মেজর শাহরিয়ার দুর্জয়। সম্পূর্ণ চিঠিটায় একবার চোখ বুলিয়ে শোভন জানালা দিয়ে একবার বাহিরে তাকায়, বিড়বিড়িয়ে বলে, আল্লাহ আপনার সহায় হোক মেজর দুর্জয়। সামরিক বাহিনীর জিপে করে ডু নট ক্রস দ্য লাইনের সীমানা অতিক্রম করে ভিতরে প্রবেশ করে স্পেশাল টিমের সদস্যরা সামরিক বাহিনীর দখলে কলেজ সীমানার বাহিরে টাঙানো তাঁবুর ভেতর প্রবেশ করতেই তাদের দেখা হয় সেখানে দায়িত্বে থাকা বাকি সেনা সদস্যদের সঙ্গে। মেজর দুর্জয় রেডিও ইঞ্জিনিয়ারের টেবিলের কাছে এগিয়ে যেতে যেতে প্রশ্ন ছুড়ে,
টিল নাও এনি নেগোসিয়েশন করা সম্ভব হয়েছে? নো স্যার, টেরোরিস্টরা আমাদের কোনো কথার বিপরীতেই সাড়া দেয়নি। তারা সম্ভবত নেগোসিয়েশন করতে ইন্টারেস্টেড না, ওই ঠিক গতবারের মতো। উত্তরটা শুনে দুর্জয় কানে হেডফোন গুজে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু আশানুরূপ কোনো লাভ হয় না এতে, কারণ কলেজ ভবনের কাছে গিয়ে রেডিও সিস্টেম ইনস্টল করা সম্ভব হয়নি। আতঙ্কবাদীদের গুলি ছোড়ার সম্ভাবনা রয়েছে। তাঁবুতে উপস্থিত 7 লেফটেন্যান্টের মধ্যে সাইফ ফিসফিসিয়ে বলে ওঠে, খালি যদি কর্নেল স্যারের অর্ডার না থাকতো তাহলে আমি এক্ষুনি ভিতরে গিয়ে সবগুলা বাঙ্গির পুতেরে পুইত্তা রাইখা আসতাম। সাইফের কথা বাকি 6 জনের কানে পৌঁছায়, কিন্তু তারা কোনো জবাব দেয় না। দুর্জয় সম্পূর্ণ সিচুয়েশন অবজার্ভ করে নিজের পকেট হতে হ্যান্ড হেল্ড ট্রান্সিভার বের করে। মুহূর্তেই হেডকোয়ার্টারে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফা এবং আরও উচ্চ পদস্থ কর্নেলদের সঙ্গে কানেক্টেড হতেই দুর্জয় তাদের এখানকার সিচুয়েশন অ্যানালাইসিস সম্পর্কে জানায়। দুর্জয় সাহস নিয়ে বলে, স্যার অর্ডার দিন, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান ম্যাপ রেডি করেছি ভেতরে প্রবেশ করার। কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের কথায় ঝগড়া দিয়ে বলে, নো দুর্জয়, এখন ভিতরে প্রবেশ করা ঠিক হবে না। এখান থেকে যে প্ল্যান ম্যাপ রেডি করে তোমাদের পাঠানো হয়েছে কেবল সেই অনুযায়ী তোমরা কাজ করবে। দুর্জয় শান্ত গলায় বলে, স্যার 87 জন হস্টেজ এই মুহূর্তে প্রাণ ভয়ে তটস্থ হয়ে রয়েছে ওই কলেজের ভেতর। সন্ধ্যা গড়িয়ে রাত আসার অপেক্ষা করলে খুব দেরি হয়ে যাবে। আর তাছাড়াও রাতের অন্ধকারে পাওয়ার সাপ্লাই কেটে ভেতরে প্রবেশ করাটাও সেফ না। ভবনের কোথায় কোথায় বিপদ ওত পেতে রয়েছে আমাদের জানা নেই। আমার টিম মেম্বারদের সেফটি আর থাকবে না তাতে। কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের কথার পিঠে তেতে ওঠে। ডোন্ট ফরগেট ইউর আইডেন্টিটি দুর্জয়, ইউ আর এ সোলজার। তোমার একমাত্র কাজই হচ্ছে অর্ডার মানা, আর আমাদের অর্ডার সবসময় দেশ ও জাতির সুরক্ষার উদ্দেশ্যেই হয়ে থাকে। আর ইউ আর টকিং অ্যাবাউট দ্য লেফটেন্যান্ট সেফটি। তোমার কি মনে হয় ইট ইজ অ্যাবাউট দেয়ার লাইফ? হোস্টেজদের উদ্ধারের জন্য জীবন দিতে হলেও ওরা দিবে, এ নিয়ে এত ভাবাভাবির কি আছে? আর তবুও যদি তুমি এই বিষয়ে ভাবতে চাও তাহলে আমাকে এই মিশনের দায়িত্ব অন্য কারো হাতে দিতে হবে। জুবায়ের শিকদারের বলা কথাগুলো পৌঁছায় তাঁবুতে উপস্থিত সকলের কানে। দুর্জয়ের রাগে শরীর কাঁপছে। সচরাচর সে সর্বদাই নিজের উচ্চপদস্থ সকলকে সম্মান করে যদি সে সম্মানের যোগ্য হয়, কিন্তু এই কর্নেল জুবায়ের শিকদারের প্রতি দুর্জয়ের একরাশ বিরক্তি ও রাগ জমা রয়েছে। স্বাধীনতার পরে এই দেশের মাটিতে এভারভিউ রেস্টুরেন্টের সেই টেররিস্ট অ্যাটাকের ঘটনাটা ফার্স্ট হোস্টেজ কেস ছিল সামরিক বাহিনীর জন্য। একটা হোস্টেজ সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য যেরকম বুদ্ধিসম্পন্ন হতে হয় তার লেশমাত্র কর্নেল জুবায়ের শিকদারের মধ্যে খুঁজে পায় না দুর্জয়। কিন্তু এই ব্যাপারে বিন্দুমাত্র টু শব্দ করার সাহস দেখাতে গেলেই জুবায়ের শিকদার অতি কৌশলে বুঝিয়ে দেয়, আমার অর্ডারের বাইরে গেলে তোমার চাকরি বিপদে পড়বে মেজর দুর্জয় শাহরিয়ার। দুর্জয় কিছু বলতে নেবে তার পূর্বেই হ্যান্ড হেল্ড ট্রান্সিভার খ্যাত ওয়াকি টকির অপর পাশ হতে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফা বলে ওঠে, ফলো দ্য অর্ডার মেজর দুর্জয়। বাট স্যার, আই সেইড ফলো দ্য অর্ডার মেজর দুর্জয়। এবার কিছুটা তেজ মিশিয়েই কথাটুকু বলে জুলফিকার। কর্নেল জুবায়েরের অর্ডারের সঙ্গে সে নিজেও সম্পূর্ণ একমত নয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। দুর্জয়কে এমন কোনো কাজ করার সুযোগ দিবে না সে যাতে দুর্জয়ের চাকরি হুমকিতে পড়ে। তাই সেই পিতৃ স্নেহতুল্য অনুভূতি হতেই তিনি দুর্জয়ের মঙ্গলের জন্যই এমন কঠোর আচরণ করেন। দুর্জয় শক্ত গলায় জবাব দেয়, রজার দ্যাট স্যার। হ্যান্ড হেল্ড ট্রান্সিভারটা ডিসকানেক্টেড করে দুর্জয় মিনিট এক পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। চোখ বুজে বড় বড় নিঃশ্বাস ছেড়ে সে নিজের রাগটা ধাতস্থ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে সে রাগে হাতের কাছের একটা পানির বোতল তুলে মেঝেতে হাঁচাড় মারে। তার এহেন আচরণে কেঁপে ওঠে তাঁবুতে উপস্থিত সকলে। দুর্জয় কারো দিকে না তাকিয়ে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে, প্রস্তুতি নাও, আমরা সন্ধ্যার পর ভবনে প্রবেশ করব। সকাল থেকে বাড়িটা মাথায় তুলে রেখেছে বন্নি। না মুখে তুলেছে দানা পানি, না তোয়াক্কা করেছে কারো অনুনয়ের। কেবল একটাই কথা তার, মাম্মাকে চাই। হিরণ গত রাতে এখনো বাড়ি ফিরেনি। কোথায় নিরুদ্দেশ হয়েছে কে জানে। তবে হিরণ যদি বাড়ি ফিরে শুনে তার মেয়ে সকাল থেকে অভুক্ত, তাহলে যে কি অবস্থা হবে তা ভাবতেই রাধুনী লিজা ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন বাচ্চাটাকে খাওয়ানোর। এক পায়ে দাঁড়িয়ে থেকে একের পর এক বন্নির সকল প্রিয় খাবার রান্না করে মুখের সামনে নিয়ে ধরেছে, কিন্তু বন্নি তা মুখে তো তুলেইনি, উল্টো আরো রাগ করে দুপুর থেকে নিজের রুমের দরজা ভিতর থেকে লক করে বসে আছে। লিজা বন্নির রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলে, বইনি মামনি, দরজা খোলো, মাম্মা এসে পড়বে তো। এরকম করলে মাম্মা কষ্ট পাবে। বন্নি ভেতর থেকে চেঁচিয়ে ওঠে, লায়ার্স,
মাম্মা, পাপা আসবে না? কেন আসবে না? তোমাকে রেখে ওনারা কোথায় যাবে? তাহলে সকাল থেকে কেউ একবারও আমার সাথে ফোনে কথা বলেনি কেন? বন্নির এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না লিজা। সে কিভাবে জানবে স্যার আর ম্যাডাম নিজেদের মেয়ের সাথে কেন কথা বলছে না? এক চাপে সারাদিন এই বাচ্চা মেয়েটার পেছনে দৌড়ে লিজা ক্লান্ত। তার ধৈর্য শক্তিও আর মানছে না। তিনি শেষবারের মতো ক্লান্ত গলায় বলে, বের হও মামনি, তোমার পাপা খুব রাগ হবে। বন্নি আবার আর কোনো জবাব দেয় না। লিজা আরো কিছুক্ষণ অপেক্ষা করে। ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে সে ক্লান্ত পায়ে দোতলা থেকে নিচে নেমে আসে। যা হওয়ার হবে। তার পক্ষে আর সম্ভব নয় বাচ্চার পেছনে দৌড়ানো। গর্জনতলা সমুদ্রের ধারে নীরবে বসে আছে হিরণ। অনিমেষ চেয়ে আছে দূর সমুদ্রের জলরাশির পানে। কেন জানি মনে হচ্ছে এইবার বাড়িকে খুঁজে পাওয়া এতটা সহজ হবে না। আগের দুবার বাণী একা পালিয়েছিল, এবার কারোর সঙ্গে পালিয়েছে। সেই কেউটা যে সাধারণ কেউ নয় তা বুঝতে মোটেও অসুবিধা হচ্ছে না হিরণের। সাধারণ কেউ হলে নিশ্চয়ই এভাবে সব প্রমাণ মিটিয়ে পালাতে পারত না। গভীর ভাবনার অতলে ডুবে থাকা হিরণকে কাছ হতে দেখছে ইবাদ। গতরাত থেকে এক মুহূর্তের জন্য সে হিরণকে একা ছাড়েনি। এই শান্তশিষ্ট স্যারকে তার মোটেও ভালো লাগছে না। হিরণের স্বভাব অনুযায়ী এতক্ষণে 10-12টা লাশ ফেলে দেওয়ার কথা, কিন্তু হিরণ সেরকম কিছুই করছে না। কেবল শান্ত গলায় বাণী ম্যাডাম আর তার সাহায্যকারীকে খুঁজে বের করার আদেশ দিয়ে এই সমুদ্র পাড়ে এসে বসে আছেন। ইবাদের ভাবনার মাঝেই হিরণ আচমকা মৃদু হেসে বলে ওঠে, বাণীকে আমি নিজের করেছি, কিন্তু বাণী আমার হয়নি। হিরণের কথার ধরন দেখে ইবাদের বড্ড মায়া হয়। সে মানছে তার স্যার খারাপ, কিন্তু ম্যাডাম কি একটু কনসিডার করতে পারতো না? স্যারের অনুভূতিকে সামান্য মূল্যায়ন করতে পারতো না? ইবাদ নিশ্চিত বাণী ম্যাডামের এক কথায় স্যার দুনিয়া এফোর ওফোর করে দেওয়ার আগেও দ্বিতীয়বার ভাববেন না। ইবাদের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। সে কল রিসিভ করতে অপর পাশ হতে বলা কথা শুনে ফোন কানে ধরে চিন্তিত গলায় হিরণের উদ্দেশ্যে বলে, স্যার, বন্নি দুপুর থেকে রুমের দরজা লক করে বসে আছে। গত 1 ঘন্টা ধরে ওর কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না। প্লিজ চলুন স্যার। মেয়ের কথা শুনতেই যেন হিরণ সম্বিত ফিরে পায়। দ্রুত পায়ে উঠে গাড়ির দিকে এগিয়ে যায়। বাণীর ভাবনায় সে এতটা বিভোর হয়েছিল যে নিজের মেয়ের কথা ভুলে গিয়েছিল সে। হিরণ ফ্রন্ট সিটে উঠে বসতে বসতে আদেশের গলায় বলে, দ্রুত চালাও, আমার মেয়ে অপেক্ষা করছে। সন্ধ্যা সবে নামলো বলে অডিটোরিয়ামের মেঝেতে বসে থাকা ভীত সন্ত্রস্ত মেয়েগুলো আর সহ্য করতে পারছে না এই জীবন মরণক্ষণ। তবুও তাদের ঠোঁট চেপে এই পরিস্থিতি সহ্য করতে হচ্ছে, কারণ তারা কেউই তাদের শিক্ষিকা রোনা ফারহানার মতো করুণ পরিণতি চায় না। পুরো বিকেল জুড়ে আব্রাহাম ছাদের চিলেকোঠা ঘরের জানালা দিয়ে বাহিরে আর্মিদের অবস্থান পর্যবেক্ষণ করেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোনো আর্মির মতিগতি সে ঠিক ঠাওর করতে পারেনি। এদের যেন হোস্টেসদের জীবন নিয়ে কোনো চিন্তা নেই, না আছে আতঙ্কবাদীদের মারার কোনো তাড়া। সবটা পরখ করে অডিটোরিয়ামের দিকে পা বাড়ায় সে। অডিটোরিয়ামে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার চোখ গেল রুমের এক কোণে। মূর্তি তার ভুঁড়ি কুঁচকে গেল। উক্ত কোণের মেঝেটা খালি দেখে সে সঙ্গে সঙ্গে উপস্থিত সকল মেয়ের মুখোপনে চায়। এত এত মুখের ভিড়ে ভীত দুর্বল মেয়েটার মুখ না দেখে সে আগ্রহী গলায় অডিটোরিয়ামে উপস্থিত একজন আতঙ্কবাদীকে প্রশ্ন করে, এই কোনায় যে সেন্সলেস মেয়েটা ছিল কোথায়? উক্ত আতঙ্কবাদীর মুখের কোণে বিশ্রী হাসি ফুটে ওঠে। সে বেশ রসালো গলায় বলে, মুবিনের খিদা লাগছিল খুব, টসটসে মালটারে দেখা আর লোভ সামলাইতে পারে নাই, খাইতে নিয়ে গেছে। আব্রাহাম রাগে বিস্ময়ে বিমূঢ় হয়। এক প্রহর, কেবল এক প্রহরের জন্য একা রেখে গিয়েছিল, আর সেই সুযোগটাই লুফে নিয়েছে মুবিন। আব্রাহাম লম্বা নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে, কোথায় নিয়ে গিয়েছে? প্রশ্নটা করলেও আর উত্তরের অপেক্ষায় দাঁড়ায় না আব্রাহাম। রাইফেল হাতে দ্রুত কদমে বেরিয়ে যায়। তাদের মধ্যে কথোপকথন শুনতে পায় অডিটোরিয়ামে উপস্থিত বাকি মেয়েরা। তাদের মধ্যে কিছু মেয়ে এরকম কথা শুনে ভয়ে তটস্থ হয়ে ওঠে। তার মানে লোকগুলো শুধু খুনি নয়, বরং মেয়ে খেকো। কিছু মেয়ে যখন নিজ সম্ভ্রান্তের চিন্তায় ব্যস্ত, তখন বাকি মেয়েরা মনে মনে খুশি হয়। রুহি নামক ওই মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। একজন আতঙ্কবাদীর সাহায্যকারীর সাথে এরকম ঘটনায় তারা মোটেও চিন্তিত নয়। কলেজ ভবনের ভিতরে সম্পূর্ণ দোতলাটা তন্ন তন্ন করে খুঁজেও রুহি কিংবা মবিনকে না পেয়ে আব্রাহাম দ্রুত 3য় তলা যায়। তখনই তার কানে ভেসে আসে 3য় তলার করিডোরের শেষ মাথায় অবস্থিত ক্লাসরুম হতে ক্ষীণ মেয়েলি কান্নার সুর। আব্রাহাম দ্রুত পায়ে দৌড়ে সেই ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ নেই। দরজাটা ভেতর থেকে লক করা। আব্রাহাম ক্লাসরুমের জানালার থাই গ্লাস দিয়ে ভিতরে তাকাতেই তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে চিৎকার করে মুবিনের নাম ধরে ডাকে। মুবিনের কানে সেই ডাক পৌঁছায় না।
আব্রাহাম একটা লম্বা নিঃশ্বাস টেনে দরজার সামনে গিয়ে জোরালো পায়ে লাথি বসায়। একবার, দুবার, তিনবার, পরপর কয়েকটা লাথি দরজায় পড়তে বিশাল কাঠের দরজা ছিটকানে ভেঙে খুলে পড়ে। খুলে যায় দরজা। মুবিন উঠে দাঁড়াবে তার পূর্বে তার ঘাড়ের কাছে শক্তপোক্ত একটা হাতের থাবা পড়ে। একটানে তাকে সোজা করে দাঁড় করিয়েই আব্রাহাম এলোপাথাড়ি ঘুষি মারতে শুরু করে। অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর এই জায়গায় ফষ্টি নষ্টি করতে নিয়ে আইছি? মাইয়া মানুষ দেখলে লোভ সামলাতে পারস না? শালা খাঙ্কির পোলা, কই হাত দিছস তুই? তোরা তোর কলিজা হয়ে গেছে। কথাটা বলে মুবিনের নাক বরাবর আরো 2-3টা ঘুষি বসায় আব্রাহাম। আচমকা আঘাতে মুবিন প্রথমে নিজেকে সামলাতে না পারলেও এই পর্যায়ে এসে সেও আর চুপ থাকে না, বরং আব্রাহামকে প্রতিরোধ করতে তার পেট বরাবর ঘুষি মারে। দাঁত কিরমিরিয়ে বলে। মুবিনের প্রস্তার কোনো উত্তর দেয় না আব্রাহাম। সে আপাতত নিজের মধ্যে নেই। অতির আগে সবসময় তার শরীর কাঁপে, এখনো তাই হচ্ছে, কিন্তু সেদিকে তোয়াক্কা করে না আব্রাহাম। হুশ জ্ঞান খুইয়ে সে ঘাত প্রতিঘাতের খেলায় মত্ত হয়। দুজনের সাপে নেউলে মারামারি মাঝে ক্লাসরুমের একটা টেবিলের নিচেতে কান্না দমানোর জন্য নাকটানার শব্দ শোনা যায়। মুহূর্তে আব্রাহামের দৃষ্টি স্থির হয় সেই পানে। ভিতর রুহি হাঁটুতে মুখ গুজে গা কাঁপিয়ে ফুফিয়ে কান্না করছে। একদিনে পরপর এতগুলো ঘটনা ওকে ট্রমাটাইজড করে তুলেছে। প্রতারণা, চোখের সামনে খুন হতে দেখা এবং সবশেষে মলেস্টিং এর শিকার হওয়া। আজকের মতো আর কি বাকি আছে তার জীবনে ঘটার? আব্রাহাম এক পলক রুহির অবয়ব দেখে, অতঃপর মুবিনের ডান হাতের মুঠোয় পেঁচানো রুহির ইউনিফর্মের উপরের ক্রস বেল্টটা টেনে নিজের হাতে নিয়ে তা দ্বারা মুবিনের গলা পেঁচিয়ে ধরে। চোখের পলকেই মুবিনের নড়াচড়া করার সব পথ বন্ধ করে দিয়ে নিজের পাশে চেয়ারের দিকে তাকায় সে। চেয়ারটার উপর একটা পিস্তল, একটা চাপাতি ও মুবিনের গায়ের শার্টটা রাখা। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে এক হাতে চাপাতিটা তুলে নেয়। তা দেখে মুবিন চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার দীর্ঘস্থায়ী হয় না। তার পূর্বে আব্রাহাম নিজের হাতের চাপাতি মুবিনের গলায় চালায়। অদ্ভুত গড়গড় শব্দে রুহি কান্না চাপিয়ে সামান্য মাথা তুলে তাকাতেই তার সম্পূর্ণ শরীর গুলিয়ে ওঠে। আরও একটা খুনের সাক্ষী হয় সে। এইবারে খুনটা আরো বেশি ভয়াবহ। আব্রাহামকে দেখতে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। তার মুখভাব দেখে রুহির তাকে চিনতে কষ্ট হচ্ছে। যেই মুখের সরল হাসি দেখে রুহির কিশোরী মনে প্রেমের তুফান উঠত, আজ সেই মুখ দেখে রুহির ভয় হচ্ছে। আব্রাহামের হাত সম্পূর্ণ রক্তে মাখামাখি হয়ে আছে। রুহির মস্তিষ্কে শুকনো চিনচিনে ব্যথা হচ্ছে। সে ফের মাথা হাঁটুতে গুছিয়ে আর একটু ভিতরের দিকে চেপে বসে। মুবিনকে সম্পূর্ণ শেষ করে শান্ত হয় আব্রাহাম। তাজা রক্তে সম্পূর্ণ ফ্লোর ভেসে যাচ্ছে। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে হাতের চাপাতিটা রেখে চেয়ারের উপর থাকা মুবিনের শার্টে নিজের হাতের রক্ত যতটুকু সম্ভব মুছে নেয়। দুদণ্ড অপেক্ষা করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায় দূরে টেবিলের নিচে বসে থাকা ভীততন্ত্র রুহির কাছে। কোনো ভনিতা না করে রুহির ডান হাতের কবজি ধরে একটানে তাকে টেনে টেবিলের নিচ থেকে বের করে আনে। রুহি চোখ খিচে বন্ধ করে রেখে অস্ফুটে উচ্চারণ করে, লাশ, আমি তাকাবো না। আব্রাহাম তাকিয়ে দেখছে রুহিকে। মেয়েটা নিজের মাঝে নেই আপাতত। আব্রাহাম অতি নীরবে নিজের গায়ের কালো টি শার্টের উপর পরিহিত কালো জ্যাকেটটা খুলে রুহির কাঁধে চাপিয়ে দিয়ে তার হাত চেপে ধরে শান্ত গলায় বলে, চলো। তাজা রক্তের গন্ধ হতে দূরে আসতে আব্রাহাম বলে ওঠে, চোখ খুলো। রুহি জোরে জোরে মাথা ছাকিয়ে না বলে। সে চোখ মেলে তাকাবে না, কোনো মতেই তাকাবে না। আব্রাহাম এবার ধমকে ওঠে, চোখ খুলতে বলেছি রুহি। আব্রাহামের ধমকে রুহি আবার কেঁদে ফেলে বলল, সব দুঃস্বপ্ন নয় কেন? আমার দিকে তাকাও রুহি, তাকিয়ে দেখো, এখানে আমি ছাড়া আর কেউ নেই। রুহি এবার চোখ মেলে তাকায়। অশ্রু জর্জরিত চোখ মেলে দেখে চারিদিকটা। আসলে এই ক্লাসরুমে এখন সে আর আব্রাহাম ব্যতীত কেউ নেই। এই বিষাক্ত পরিবেশ আর সহ্য হচ্ছে না রুহির। এই ট্রমার ভার বয়ে বেড়ানো সম্ভব নাই তার পক্ষে। সে হাঁটু ভেঙে আব্রাহামের সামনে বসে আকুতি করে, মেরে ফেলবে আমাকে, মেরে ফেলো প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। রুহির আকুতি আব্রাহামের মন ছুঁতে পেরেছে কিনা তা বুঝে গেল না। আব্রাহাম কিছু বলতে নিবে তার পূর্বে আচমকা সম্পূর্ণ ভবন অন্ধকারে তলিয়ে গেল। দোতলা থেকে ভেসে এলো এক ঝাঁক মেয়ের চেঁচামেচির আওয়াজ। আচমকা ঘটনা ঠাওর করতে আব্রাহামের মিনিটখানেক সময় লাগে, কিন্তু বুঝতে পেরে সে সাথে সাথে নিজের পকেট থেকে রিভলভার বের করে ডান হাতে শক্ত করে ধরে, অপর হাতে রুহির হাত আঁকড়ে ধরে তাড়া দিয়ে বলে, উঠো তাড়াতাড়ি। রুহি কিছু বলল কিনা সেদিকে আর খেয়াল নেই আব্রাহামের। সে শক্ত হাতে রুহিকে টেনে অন্ধকারের মধ্যে বেরিয়ে এসে দ্রুত পায়। 3 তলা হতে দোতলায় নামার পথে বার কয়েক রুহি পড়ে যেতে নিলেও আব্রাহামের শক্ত বাঁধনের জোরে আর পড়েনি। দোতলায় নামতেই মেয়েগুলো চেঁচামেচি আরো স্পষ্ট শোনা গেল। সেই সঙ্গে শোনা গেল এলোমেলো গুলি বর্ষণের শব্দ। আব্রাহাম করিডোরের মাথায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলে ওঠে, একটাও যেন না বাঁচে।
কতটুকু শেষ করে সে দ্রুত রুহির হাত ধরে নেমে আসে গ্রাউন্ড ফ্লোরে। ফ্রন্ট গেটের দিকে না গিয়ে পেছনের ব্যাক গেটের দিকে পা বাড়াতে নিলেই আব্রাহাম অনুধাবন করে সেই দরজা দিয়ে কেউ প্রবেশের চেষ্টা করছে। নিশ্চয়ই বাংলার সৈনিকেরা। আব্রাহাম রুহির হাত ধরে দ্রুত অন্যদিকে পা বাড়ায়। অ্যাকাউন্টস রুমের ভেতর প্রবেশ করতেই সে কোনো কথা না বলে রুহির হাত ছেড়ে দেয়। দ্রুত পকেট থেকে একটা টর্চ লাইট বের করে সেটার আলো দিয়ে দরজার সামনে সেট করা বোমের চাবি ফেরত জায়গা মতো রাখে। অতি সাবধানে কাজটুকু শেষ করে সে উঠে রুহির হাত ধরে দরজা খুলে তাকে বাহিরে ঠেলে দিয়ে বলে ওঠে, পিছনে ফিরে তাকাবে না, যাও। রুহি নিচের গায়ে জড়ানো জ্যাকেটটা শক্ত করে চেপে ধরে বাখারা হয়ে আব্রাহামের পানে তাকিয়ে আছে। ভবনের এই পূর্ব পাশটায় সাধারণত কখনো কারো আনাগোনা দেখা যায় না, আজও ঠিক তাই। তবে যে কোনো মুহূর্তে সামরিক বাহিনীর সদস্যরা এদিকটায় পৌঁছে যাবে। রুহিকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম ধমকে বলে, যাচ্ছ না কেন? রুহি কোনো জবাব দেয় না, সে একইভাবে দাঁড়িয়ে রয়। কোনো উপায়ন্তর না পেয়ে আব্রাহাম সিদ্ধান্ত নেয় সে নিজে এই মেয়ের মুখের উপর দরজা বন্ধ করে দিবে। ভাবনা অনুযায়ী কাজ করতে গিয়েও আব্রাহামের হাত থেমে যায়। সরাসরি চোখ তুলে রুহির দিকে তাকিয়ে শীতল গলায় বলে, আমি তোমাকে ভালোবাসিনি, কখনোই না। তোমার জীবন ভিক্ষা দেওয়ার পিছনে একটাই কারণ, আমি ঋণী থাকতে চাই না তোমার কাছে। কঠিন কথাগুলো উচ্চারণ করে এক মুহূর্ত অপেক্ষা করে না আব্রাহাম। তড়িৎ গতিতে রুহির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। দরজার বাহিরে উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে থাকা রুহি দিন দুনিয়া ভুলে বসলো। তার কানের কাছে কেবল বাজতে থাকলো আব্রাহামের বলা কথাগুলো। এতটা সহজ? প্রতারণার ভালোবাসার দ্বন্দ্বে রুহি চিৎকার করে ওঠে, তুমি মিথ্যা বলছো, তাই না? কখনো ভালোবাসোনি, এক মুহূর্তের জন্যও না। দরজার অপর প্রান্তে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহামের তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। সে নীরব রয়। রুহি ফের চিৎকার করে, তোমার পরিণতি কি হবে? রুহির এই প্রশ্নের পিঠে এবার আব্রাহাম সোজা হয়ে দাঁড়ায়। এই মেয়ে এরকম পরিস্থিতিতেও তার পরিণতির কথা ভাবছে। আব্রাহাম মনে মনে শুধায়, বোকা রুহি, দুনিয়া তোমাকে লানত দিবে, এই দেশ তোমাকে ধিক্কার জানাবে। আমার নাম মুখে আনলে তুমি কলঙ্কিত হবে, অথচ তুমি সেদে কলঙ্ক কুড়াচ্ছ। দরজার সামনে থাকা বোমগুলোকে ডিফিউজ করে স্পেশাল ফোর্সের সদস্যরা ভিতরে প্রবেশ করতে মেজর দুর্জয় চোখ এবং হাতের ইশারায় অর্ডার দেয় তার টিমের 7 জনকে দোতলায় যেতে এবং ব্যাক আপ টিমের সদস্যদের আদেশ দেয় ভবনের বাকি ফ্লোরগুলোয় অভিযান চালিয়ে কোনো আতঙ্কবাদী পেলে যেন তাদের জীবিত আটক করা হয়। মেজরের আদেশ পেতে লেফটেন্যান্টরা অর্ডার অনুযায়ী উপরের দিকে চলে যায়। দুর্জয় নিজের হাতের রাইফেলটা সুকৌশলে ধরে ধীর পায়ে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরের করিডোরের দিকে। তার মাথায় পরিহিত সামরিক বাহিনীর ক্যাপের উপর সেট করা টর্চের আলোয় অন্ধকার কিছুটা ঘুচেছে বইকি। সেই আলোয় এক পা দুপা করে সতর্ক দৃষ্টি মেলে এগিয়ে যাচ্ছে দুর্জয়। হেডকোয়ার্টারের মিটিং রুমে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা হ্যান্ডসেট ট্রান্সিভারের মাধ্যমে নিজের সৈন্যদের সঙ্গে কানেক্টেড থেকে সকল আপডেট নিতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে কম্পিউটারের সামনে বসে থাকা একজন সৈনিক মৃদু চেঁচিয়ে ডাকে, স্যার স্যার, একটা ওয়েবসাইট থেকে একজন আতঙ্কবাদীর ফেস রিভিলস করা হয়েছে। কথাটুকু শুনতে জুলফিকার দ্রুত পায়ে সেই কম্পিউটার টেবিলের দিকে এগিয়ে যায়। স্ক্রিনের দিকে তাকাতে এসে দেখে জঙ্গি সংগঠনের একটা অফিসিয়াল ওয়েবসাইট হতে একজন আতঙ্কবাদীর মাস্কবিহীন ছবি দেওয়া হয়েছে। জুলফিকার দুদণ্ড বড় বড় চোখ মেলে সেই ছবির পানে তাকিয়ে রয়। তার বিশ্বাস হচ্ছে না স্ক্রিনের এই দৃশ্য। সে দ্রুত ট্রান্সিভারে দুর্জয়ের সঙ্গে কানেক্টেড হয়ে শুধায়, মেজর দুর্জয়, ক্যান ইউ হিয়ার মি? দুর্জয় সবে তখন এক এক করে সবগুলো রুম চেক করছিল, কিন্তু জুলফিকারের চিন্তিত স্বরের বিপরীতে সে 105 নম্বর রুমের দরজা খুলতে খুলতে জবাব দেয়, ইয়েস স্যার। একজন আতঙ্কবাদীর ফেস রিভিল করে ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়েছে এইমাত্র ছবিটা। জুলফিকারের আর কোনো কথা পৌঁছায় না দুর্জয়ের কানে। খোলা দরজার ভেতর নির্মচিত রুমের আধারে উপস্থিত ছেলেটাকে দেখে তার নিঃশ্বাস রুদ্ধ হয়। সে আর এক পাও আগানোর সাহস পায় না। অস্ফুট উচ্চারণ করে, দীপ্ত। টর্চের আলোয় স্পষ্ট সেই মুখশ্রীর ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। সে মিলান হেসে বলে, ভাইয়া। বাখারা দুর্জয় জুলফিকারের ডাকে সম্বিত ফিরে পায়। কানের ব্লুটুথ ডিভাইসটা হতে ভেসে আসছে জুলফিকারের অস্থির স্বর, দুর্জয়, ক্যান ইউ হিয়ার মি? দুর্জয়। দুর্জয় অবিশ্বাস্যকর দৃষ্টি মেলে রেখে ক্ষীণস্বরে জবাব দেয়, ইয়েস স্যার। দুর্জয়, একটা আননোন ওয়েবসাইট থেকে একজন টেররিস্টের ফেস রিভিল করা হয়েছে অ্যান্ড ছবিতে থাকা মানুষটা দীপ্ত। দুর্জয় জুলফিকারকে মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে, দীপ্ত আমার সামনে আছে এই মুহূর্তে। জুলফিকার মুস্তাফার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। সে আর কিছু বলবে তার পূর্বে কলটা ডিসকানেক্টেড হয়ে যায়। জুলফিকার চিন্তিত ভঙ্গিতে পায়চারি শুরু করে। এটা কিভাবে সম্ভব? দীপ্ত তো মৃত।
17 দিন ধরে নিখোঁজ থাকার পরে 18 দিনের মাথায় তারা খবর পায় একটা ডেড বডি পাওয়া গিয়েছে। দুর্জয় নিজে সেই ডেড বডি শনাক্ত করে নিশ্চিত করেছিল যে লাশটা দীপ্তরই। এতদিন মৃত হিসেবে জেনে এসেছে যে এই মানুষটাকে সে কিভাবে টেরোরিস্টদের সঙ্গে যুক্ত হতে পারে। জুলফিকার কিছুতেই মেলাতে পারছে না কিভাবে দীপ্তর মতো একজন ব্রাইট স্টুডেন্ট এসবে জড়িয়ে পড়ল। খুব বড় কোনো রহস্য আছে এই ঘটনার পেছনে। জুলফিকার আর এক মুহূর্ত অপেক্ষা করে না, তার এই মুহূর্তে কলেজ লোকেশনে পৌঁছাতে হবে। যার পূর্বে সে মিটিং রুমের কম্পিউটার সামনে বসে থাকা সৈন্যকে আদেশ দিয়ে বলে, আননোন ওয়েবসাইট, সব ডিটেলস চাই আমি। সবার আগে ওই ওয়েবসাইটের এক্সরের লোকেশন ট্র্যাক করো। কিছু জানলে সবার আগেই আমাকে কল করে জানাবে। দুর্জয় এক কদম সামনে এগুতে নিলেই তার সামনে দাঁড়িয়ে থাকা যুবক পিস্তল তাক করে বলে ওঠে, এক পাও সামনে এগোবে না, আমি তোমাদের দীপ্ত না, আমি আব্রাহাম। দুর্জয় বিস্ময় নিয়ে দেখছে নিজের ভাইকে। চোখে বিস্ময় থাকলেও সে বেশ শান্ত গলায় জবাব দেয়, নাম বদলালে কি পরিচয়ও বদলে যায়? দীপ্ত কটূক্তি করে বলে, হ্যাঁ যায়, আমি কোনো মেজরের ছেলে কিংবা ভাই নই, আমি আতঙ্কবাদীদের একজন। দুর্জয় আবার পা বাড়িয়ে সামনে এগোতে নিলেই দীপ্ত শক্ত করে পিস্তল তাক করে চেঁচিয়ে ওঠে, ভাইয়া সামনে এগোবে না। দুর্জয় দুহাত অচল হয়ে আসছে মনে হচ্ছে। কার দিকে বন্দুক তাক করবে সে? নিজের ভাইয়ের দিকে, আপন ভাইয়ের দিকে? দুর্জয় নরম গলায় বলে, তুই নিখোঁজ হওয়ার পর থেকে 17টা দিন আমরা কোন জাহান্নামের মধ্য দিয়ে পার করেছি তোর ধারণা আছে? বাবা চলে যাওয়ার পরও মামুনি শক্ত ছিল, কিন্তু তুই নিখোঁজ হওয়ার পর মামুনি সম্পূর্ণ ভেঙে পড়ে, হসপিটালাইজ করতে হয়েছিল। একদিকে মামুনির এই অবস্থা, অন্যদিকে তুই নিখোঁজ। আমি পাগলপ্রায় হয়ে তোকে খুঁজেছি দিন রাত। পুলিশ, সামরিক বাহিনী কিচ্ছু বাদ ছিল না, কিন্তু তোর কোনো হদিস পাওয়া যায়নি। এসব ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে তোর বয়সী আরও কয়েকজন ভার্সিটি স্টুডেন্ট নিখোঁজের রিপোর্ট আসছে থানায়। তখনই আমি সম্পূর্ণ ছক কষে আন্দাজ করেছিলাম তুই কোথায় ফেসেছিস, কিন্তু এই কথা কাউকে বলতে পারিনি আমি। মামুনি এরকম কিছু শুনলে সহ্য করতে পারতো না। আর যারা তোর নিখোঁজ হওয়ার পেছনে দায়ী তাদের চক্রকে ধরার জন্য আমি অন্যের লাশকে তোর নামে নিশ্চিত করে সকলকে বলে দিই যে তুই মৃত। সবার আড়ালে তোকে খোঁজার জন্য লোক লাগিয়ে রাখি আমি, কিন্তু বিশ্বাস কর ভাই, একটা কোনো ক্লু পাইনি আমি। একটা বছর ধরে আমি মামুনির সামনে দাঁড়াতে পারছি না, মামুনির সাথে কথা বলতে পারছি না। মিথ্যা বলার অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছি। দীপ্ত নীরবে দুর্জয়ের সমস্ত কথা শুনে। তার স্বল্পবাসী ভাই আজ কত কথা একসঙ্গে বলে ফেলল। 1 বছরের জমানো কথা কি এত দ্রুত ফুরে? হয়তো না। তবে দুর্জয়ের কথাগুলো দীপ্তর মন নরম করতে পারে না। সে রাইফেল তাক করে রেখেই জবাব দেয়, ভালো করেছ, দীপ্ত মৃতই, সবাই ওকে মৃত জানাতেই তোমাদের মঙ্গল। দুর্জয় শুধায়, এরকম করিস না ভাই, ভাইকে বল তোর সাথে কি কি হয়েছিল, এসব কিছুর পেছনে কাদের হাত আছে, ভাইকে বল একবার। দীপ্ত দুর্জয়ের উৎকণ্ঠা দেখে হেসে বলে, আমি এখন ওদের একজন ভাইয়া, তোমার নীতি আর আমার নীতি ভিন্ন, তোমার বিশ্বাস আর আমার বিশ্বাসও ভিন্ন, কিছুই বলতে পারবো না আমি। দুর্জয় এবার রেগে ধমকে ওঠে, একটা চর মেরে তোর নাটক ছুটাবো। নিজেকে কাদের একজন বলে দাবি করছিস তুই? তুই কার ছেলে ভুলে গেছিস? নিজেকে ওদের একজন দাবি করে বাবার হাত থেকে কষ্ট দিচ্ছিস তুই। দুর্জয়ের কোনো কথাই দীপ্তকে নরম করতে পারে না। সে নিজের জায়গায় অনড় রয়। দুর্জয় ফের নরম স্বরে বলে, ভাই, ওরা কি বলে তোর ব্রেন ওয়াশ করেছে? কিভাবে এত বদলে দিল তোকে? দুর্জয়ের ছলছল দৃষ্টি দেখে এবার কিছুটা মায়া হয় দীপ্তর। নিজের এত বছরের জীবনে ভাইয়াকে কখনো কাঁদতে দেখেনি সে, বাবার জানাজার সময়ও না। আজও সে নিজের ভাইয়ের চোখে পানি দেখতে চায় না। দীপ্ত ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়ে পড়ে, উদাস গলায় বলে, একটা জিনিস চাইবো ভাইয়া, দিবে? বলে দেখ। এই দরজার উপরে একটা মেয়ের কান্নার ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছ? মেয়েটা এই কলেজের স্টুডেন্ট, রুহি মেহরোজ। ওর সাথে আমি প্রতারণা করেছি, কিন্তু ওই মেয়েটা বোকা আর দুর্বল। আমি আতঙ্কবাদী জেনে ওর মধ্যে ঘৃণার কোনো প্রাদুর্ভাব দেখিনি। নিজের প্রতারকের পরিণতি জানতে চেয়ে চিৎকার করে কাঁদছিল। আমার বিশ্বাস ও নিজের গায়ে আতঙ্কবাদীর প্রেমিকা হওয়ার কলঙ্ক মাখবে। ওকে সেই কলঙ্ক থেকে বাঁচিও, ভালোবাসা থেকে না। ওর প্রতি ঋণী হিসেবে আবদার করছি। শেষের কথাটুকু দীপ্ত মৃদু হেসে বলল। দুর্জয় দুর্বল গলায় প্রশ্ন করে, এই জীবনে কেন জড়িয়ে পড়লি? নিজের পরিণতির কথা ভেবেছিস একবারও? দীপ্ত একইভাবে হেসে বলে, আই হ্যাড নো আদার অপশন। কিন্তু চিন্তা করো না, আমার পরিণতি তোমার হাতে হবে না। তোমার রাইফেলের বুলেট শত্রু মারার জন্য, ভাই মারার জন্য নয়। কথাটুকু শেষ করে চোখের পলকেই দীপ্ত নিজের হাতের বন্দুকটা নিজের মাথার একপাশে তাক করে ট্রিগার পুল করে। ফায়ারের তীক্ষ্ণ শব্দের সঙ্গে দুর্জয়ের নিঃশ্বাসটা গলার কাছে আটকে গেল, যেন কেউ দানবীয় হাতে তার গলা চেপে ধরেছে।
মুহূর্তে দরজার ওপাশ হতে জোরে জোরে কেউ দরজায় আঘাত করে চিৎকার করতে শুরু করে। পাগলের মতো কান্না মিশ্রিত স্বরে আওড়াচ্ছে একটা নাম। আব্রাহাম, দরজা খুলো। কি করছো তুমি? এই, দরজা খুলো। দুর্জয়ের সেদিকে হুঁশ নেই। সে দ্রুত হাতের বন্দুক ফেলে মাটিতে পড়ে থাকা লাশটাকে গিয়ে ঝাপটে ধরল। দুর্দম্য ব্যক্তিত্বের খোলস ছিঁড়ে চোখ দিয়ে অশ্রু না বেরোলেও তার ভেতরটা সম্পূর্ণ ভেঙে চড়ে আসে। অস্ফুট ডাকে, দীপ্ত ভাই, টাকা ভাইয়া ডাকছি। দোতলায় হোস্টেসদের উদ্ধার অভিযানে 2 জন আতঙ্কবাদী নিহত হয়েছে এবং একজনকে জীবিত আটক করতে সক্ষম হয়েছে সৈন্যরা। ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে জিম্মি মেয়েগুলো সেই সুযোগ পায় পালানোর চেষ্টা করতে এবং আব্রাহামের একটাও যেন না বাঁচে বাক্যটা শুনতেই আতঙ্কবাদীরা এলোমেলো গুলি ছোড়া শুরু করে। সেই গুলিবর্ষণে অন স্পট নিহত হয় 33 জন শিক্ষার্থী, আহত হয় 15 জন। সব মিলিয়ে কেবল 50 জনকে সম্পূর্ণ সহি সালামতে উদ্ধার করতে সক্ষম হয় সৈন্যরা। এছাড়াও ব্যাকআপ টিম ফোর্সের সদস্যরা অন্য ফ্লোর হতে আরও 3 জন আতঙ্কবাদীকে জীবিত অবস্থায় আটক করে। সকল সৈন্যরা যখন আটককৃত আতঙ্কবাদী এবং হোস্টেসদের নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় কলেজ ভবনে প্রবেশ করে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মোস্তফা। উদ্ধার অভিযান সহজ করতেই বোধহয় ইলেকট্রিসিটি ফেরত এসে পড়েছে। এখন কৃত্রিমালয় আলোকিত ভবনের ভেতরে ধ্বংসযজ্ঞ দেখতে দেখতে ভেতরের দিকে এগিয়ে যায় জুলফিকার। তখনই সে মুখোমুখি হয় সাদাতের। একটা আহত মেয়েকে কোলে তুলে ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল সে। আহত মেয়েটাকে দেখতে জুলফিকারের নিশার কথা মনে পড়ে যায়। সাদাত প্রশ্ন করে, স্যার আপনি? মেজর দুর্জয় কোথায়? সাদাত দ্রুত গলায় জবাব দেয়, স্যার গ্রাউন্ড ফ্লোরে ছিল। এইটুকু বলতেই জুলফিকার সাদাতকে ইশারা করে যেতে সাদাতও আর অপেক্ষা না করে মেয়েটাকে নিয়ে বাহিরে চলে যায়। জুলফিকার দ্রুত করিডোরের দুপাশে প্রত্যেকটা রুম চেক করতে করতে অ্যাকাউন্টসের রুমের সামনে এসেই তার পা জোড়া থেমে যায়। রক্তাক্ত মেঝের উপরে একটা লাশ বুকে টেনে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে নীরব ভঙ্গিতে বসে আছে দুর্জয়। দরজার ওপাশ হতে এখন কোনো নারীর স্বরও ভেসে আসছে না। হয়তো সৈন্যরা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। জুলফিকারের উপস্থিতিতেও দুর্জয়ের মধ্যে বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। যেমন ছিল তেমনই আছে, নির্লিপ্ত। জুলফিকার এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে দুর্জয়ের পাশে স্থির দৃষ্টি নিক্ষেপ করে নিথর দেহের মুখপানে। মুহূর্তেই তার বুকও কামড়ে ওঠে। ছেলেটাকে অত্যাধিক স্নেহ করতেন জুলফিকার। ছেলেটার জন্মের 2 দিনের মাথায় বন্ধুর সঙ্গে হসপিটাল পৌঁছে কোলেও তুলেছিলেন সে। অথচ সেই 2 দিনের ছেলেটাই আজ জীবনের 22 বছর বয়সে এসে তার জীবনগতি থেমে গেল। দীপ্ত থেকে দৃষ্টি ফিরিয়ে জুলফিকার দুর্জয়ের কাঁধে হাত রাখতে নিলেই তার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্ত হতে বলে ওঠে, স্যার ওয়েবসাইটে লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে। কোন জায়গা হতে পারে এই ওয়েবসাইট অ্যাক্সেস করা হচ্ছে? অপর প্রান্তের মানুষটা এবার বেশ জড়তা মিশ্রিত সুরে বলল, স্যার এখানে কান্ট্রি নেম ফিলিস্তিন শো করছে। ছোট্ট বাক্যটুকু শুনতে জুলফিকারের ভুরু কুচকে কুচকে আসে, তার মুখ চিড়ে বেরিয়ে আসে। হোয়াট? অপর প্রান্তের মানুষটা এবার বেশ ভীত গলায় বলে, স্যার আমি এক্ষুনি রিচেক করছি। আই এম শিওর কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো এমনটা শো করছে। আই এম সরি স্যার, আমি আবার নিশ্চিত হয়ে আপনাকে অ্যাকুরেট তথ্য জানাবো। কলটা কেটে জুলফিকারও এবার স্থির ভঙ্গিতে বসে রয়। তার মাথা ঝিম ধরে আসছে। প্রফেশনাল লাইফের বিভিন্ন ঝড়ঝাপটা সামলে এতগুলো বছর পার করার পর এখন এই কেসটা তাকে খুব পীড়া দিচ্ছে। একের পর এক প্রশ্নের জালে কেসটা আরো ঘোলা হচ্ছে। ফিলিস্তিন কিভাবে সম্ভব? ওই রকম ইহুদিদের বিপক্ষে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত একটা দেশের পক্ষে কিভাবে সম্ভব এত বড় একটা মিশন পরিচালনা করা? কখনোই না। অন্তত জুলফিকার মুস্তাফার কাছে এই তথ্যটা বিশ্বাসযোগ্য মনে হয় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জুলফিকার বলে ওঠে, এখান থেকে চলো দুর্জয়, নিজের আবেগ সামলাও। অন্তত এইখানে আবেগটা দেখিও না। খুব বড় একটা ঝামেলায় ফাঁসবে তুমি। আমি সবটা সামলানোর ব্যবস্থা করছি। জুলফিকারের বলা কথাগুলো দুর্জয়ের কানে পৌঁছায়। আবেগ? আসলেই তো দুর্জয়ের আবেগ দেখানোর অনুমতি নেই। পুরুষ মানুষ, 2 ফোঁটা অস্ত্র বিসর্জন দিলে লোকে দুর্বল ভাববে। শত্রুরা নিজের প্রতিপক্ষকে আঘাত করতে তেড়ে আসবে। এত বছর যে কাজটা করেনি দুর্জয়, আজ তা কিভাবে করবে সে? দুর্জয় আবেগ দেখায় না, তবে উঠেও যায় না। একই ভঙ্গিতে ভাইকে জড়িয়ে ধরে বসে রয়। জুলফিকার এবার ধমকে ওঠে, বোকামি করো না দুর্জয়। আতঙ্কবাদীর লাশ বুকে জড়িয়ে বসে থাকার মানে বুঝতে পারছো? কারো কানে এই খবর গেলে খুব হাসবে। চলো এখনই। আতঙ্কবাদী শব্দটা দুর্জয়ের কানে বেশ তীক্ষ্ণ ঠেকে। তার ভাই আতঙ্কবাদী নয়, তার ভাইকে আতঙ্কবাদী বানানো হয়েছে।
আর যারা এই কাজটা করেছে তাদের পরিণাম আরো ভয়ঙ্কর হবে। দুর্জয় নিজে দাঁড়িয়ে থেকে তাদের সেই পরিণতি দেখবে। কলেজ প্রাঙ্গণে এসে জমা হচ্ছে একের পর এক অসংখ্য অ্যাম্বুলেন্স। সেই সকল অ্যাম্বুলেন্সে আহত শিক্ষার্থীদের তোলা হচ্ছে দ্রুততার সঙ্গে। সেই আহত শিক্ষার্থীদের ঠিকঠাকভাবে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার দায়িত্ব সৈন্যরাও নিজেদের কাঁধে যেন তুলে নিয়েছে। কিন্তু যাওয়ার পথে অ্যাম্বুলেন্সগুলো চরম বিপাকে পড়েছে। সৈন্যদের নিরাপত্তা সীমার ওপারেই রয়েছে উপচে পড়া মানুষের ভিড়। হোস্টেসদের অভিভাবক এবং সাংবাদিকদের ভিড় ঠেলে গাড়ি বের হওয়া মুশকিল হয়ে পড়েছে প্রায়। এরকম পরিস্থিতি দেখে সাইফের মেজাজ বিগড়ে যায়। এই আবেগী জাতীয় অসময়ে আবেগ দেখায় প্রচুর, যা সাইফের কাছে চরম বিরক্তিকর মনে হয়। সেই বিরক্তি নিয়ে বলে, পাল আমার, এদের কি বিবেক নাই নাকি রে? মাইয়াগুলারে হসপিটালে নেওয়া বেশি ইম্পর্টেন্ট এখন, আর এরা রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। কথাটা বলতে বলতেই সাইফ এগিয়ে যায় ভিড়ের দিকে। তার সাথে সাথে তার টিমের বাকিরাও এগিয়ে যায়। সবাই যখন ভিড় কমাতে ব্যস্ত, তখন সাদাত পুলিশের কাছ থেকে মাইকটা হাতে নিয়ে বলে ওঠে,